আপনি যদি বলেন প্রথম ইনিংস, তাহলে আমরা কি ধরবো যে দ্বিতীয় ইনিংস আরো 6 মাসে শেষ হয়ে যাবে? তৃতীয় ইনিংসটা হয় না। এই সরকারের আমলে 6 ছিল না একটাও। না মানার ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। এত সময় ক্ষেপণ করে, অর্থ খরচ করে, এত পড়াশোনা, 1500 পৃষ্ঠার পড়াশোনা করে তারপর কি হবে? ফলাফলটা কি হবে? ফলাফল এই যে প্রবাদ আছে না একটা, যেই লাউ সেই কদু। আপনি মাঠ প্রশাসনে যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞেস করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে। কে কি দিল, কে পানি দিল, কে লাঠি দিল, জিআই পাইপ দিল, এই নিয়ে নানান রকম কৃতিত্ব দাবি করা হচ্ছে। ছাত্র রাজনীতি চলবে না এটা বলতেছে কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যখন তারা বলতেছে, তখন আবার মধুর ক্যান্টিনে বসে 2 দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিচ্ছে। ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি না। আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল, মানে এককভাবে যে আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান, যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট পরিবর্তনের জন্য, তাহলে আমি সেই ক্রেডিটটা দিব শেখ হাসিনাকে। আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে, মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন, আওয়ামী লীগ বট গাছ। শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ। এক লোক ডায়লগ দিত না ওবায়দুল কাদের নামের, এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে গেছে। আইভির মধ্যে পালাই যায় নাই। আপনি কি বিকল্প দেখেন? মানে ডক্টর ইউনূস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে? নির্বাচনের সময়, নির্বাচনের 3 মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। ছাত্ররা যে নতুন দল করছে তাদের তো একটা বয়স আছে, তারা তো মানে চেঞ্জ হবার মতো বয়সে আছে, কিন্তু তারা কি সঠিকভাবে মানে চেঞ্জটা কি সঠিক চেঞ্জ তাদের মধ্যে হচ্ছে? এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছিল এই গভর্নমেন্ট। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আমি আশাবাদী ছিলাম আমি। কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। কিভাবে জানেন? যেটা আমি শুরু থেকে বলে আসতেছি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা বলতেছি, সবচেয়ে বড় ভুলটা, ব্লান্ডারটা হয়েছে, ভুলও আমি বলি না, ব্লান্ডার হয়েছে। সেটা হলো ছাত্রদের 2-3 জন প্রতিনিধিকে সরকারে নেওয়া। ব্লান্ডারটা কেন আমি বলি, এদের নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা দেশে, তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম। কারণ এদেরকে যে নেওয়া হয়েছে, কিসের বিবেচনায় নেওয়া হয়েছে কেউ জানে না। কিন্তু ইউনূস সাহেবের চোখের সামনে তখন ছিল, অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে, তারা বলছে এদেরকে নেওয়া হয়েছে। এবং নেওয়ার পর কি হয়েছে, সারা দেশে যারা স্টুডেন্ট আছে, দেশের মনে কর অন্য এলাকায়, তাদের মধ্যে প্রথমে হতাশা, প্রথমে প্রশ্ন, তারপরে হতাশা, তারপরে লোভ। তারা ভাবছে ঠিক আছে, আমি তো পেলাম না, তাহলে আমি আমার এলাকায় কাজটা করি। আপনি মাঠ প্রশাসনে যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞেস করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে। কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে, কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে। তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে। এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম। ধরা যাক বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন না। আমি তো দাবি করব নাহিদ ইসলাম তার দায়িত্ব ছিল এখানে আসার আগে উনি বলে আসবেন যে 6 মাসে উনি ওনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন। মানুষ কিন্তু প্রশ্ন করবে, আপনি 6 মাসে তথ্যমন্ত্রী ছিলেন, আপনি কি কাজ করছেন বলেন তো? করার মধ্যে একটা কাজ করছেন, সারা দেশে নজিরবিহীন ভাবে আপনি সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছেন। কাজের মধ্যে এটা করছেন আপনি। এটা বাংলাদেশের ইতিহাসে, আমার এই 35 বছরের সাংবাদিকতার ইতিহাস, আমি কখনো দেখি নাই যে একসঙ্গে সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়। এই চলবে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায়? পাওয়ার কিন্তু কিছু না, পাওয়ার হলো তারা প্রশাসনের এইটা সাপোর্টটা পাচ্ছে। প্রশাসনের সাপোর্ট পারলে সবাই, যে বলে না গ্রামে একটা প্রবাদ আছে দেখবেন, যে গলির কুকুর কিন্তু নিজের গলিতে বাঘ, আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায়। তো এখন এখানেও একই জিনিসটা, যে এখন যখন গভর্নমেন্টের সাপোর্ট পায় তখন সবাই বাঘ হয়ে যায়। ছাত্রলীগও বাঘ ছিল, হারিয়ে গেছে, এরাও বাঘ হয়ে আছে। ওই জন্য ওয়েট করেন, দেখেন ইলেকশনের টানাপোড়েন যখন শুরু হবে,
দেখেন কি হয়। জি, এখন যে দাবি উঠছে, একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি, তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই নিয়ে বেশ কিছুদিন যাবতই কথা হচ্ছে। আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না, তারা নির্বাচন করতে পারবেন তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে, নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে? এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? এটা নানা জন নানা দিকে ঠেলবে, যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়, এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনি মানে এই কথাটা ভাই বুঝান, আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আরেকটা কথা হলো, কি বলছেন উনি, আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফু দিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি, আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি, এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি, বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়, মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগের ফু দিয়ে 1 কোটি লোকের ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি, আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ি আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে,
প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে তমুক করছে। শেষ দিন এসে নিষিদ্ধও করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারণ কি হয়, তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরীরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগেই বলেছি কিন্তু বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে এখন কি করা। একদমই শেষ করে দেবো মাসুদ কামাল, যে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন, আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন। সেখানেই আরেকটা জায়গায় একটু জিজ্ঞাসা করি, যে 1400 মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে। এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে, এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। এবং এখানে 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার, 5 তারিখে সরকার পতন হলো, তারপরে কয়দিন সরকার নাই, তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার। মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা? সবটাই কি দেওয়া চলে? না, সবটা তো ওরাও দেয় নাই। জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে, অনুসন্ধান যারা করেছে, তারা তো এটা বুঝে শুনেই বলেছে। তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই। আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে। তো অস্বীকার করার কোনো উপায় নাই, হয়েছে তো, এখনো অনেক কিছু হচ্ছে তো। এই জন্যই তো বলি, এই সরকার থামাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা। এই সরকার থামাতে পারবেও না। এগুলো কোন সরকারের আমলে হয়েছে? ইউনূস সরকারের আমলে হয়েছে। দায়িত্ব ইউনূস সরকারের উপর আসবে না? আসবে তো। এই দায়িত্ব তাকে নিতে হবে। টুডে অর টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোনো কিছুই হারিয়ে যায় না। তো তখন তারা কি জবাব দিবে? কিছু জবাব দিতে পারবে না। বলে আবার কোন বিপদে পড়বো, ওই ঝামেলা আমি যাব না। আমি খালি এটুকু বলবো, কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না। এখন দেশের মানুষ না জানাটাও আমি মনে করি আমাদের জন্য একটা, আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। আমি এই কথাটা বলবো খালি এইটুকু। আমার জানার অধিকার আছে, আমি জানতে চাইতে পারি। আমাকে জানানো হয়নি, কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো। এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেব ডক্টর ইউনূসকে, কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূসের কেন অমুকের উপর, এর উপর, বি এর উপর, সি এর উপর তার কন্ট্রোল নাই, এটা তো তার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। উনি তো বলেন নাই আমার কন্ট্রোল। উনি কি বলেছেন? একবার বলছেন যে আমার কথা এ শুনে না, আমার কথা বি শুনে না। কখন বলছেন উনি? বলে নাই তো। না বলা মানে কি? ওনার সবার উপরে কন্ট্রোল আছে। তাহলে আমি উনাকেই দায়ী করবো যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না। আমি তো অন্য কারোকে দায়ী করবো না, আমি আলাদা আলাদা ভাবে বলবো কেন? এই যে আপনি একটা পর একটা ঘটনা বললেন, এই সবগুলো একটা সুতার মধ্যে লেগে আপনি একটা মালা বানান। এই মালাটাই বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাইনি। এটি এখন চলছে এই দেশে, এদেরই রাজত্ব চলছে। আর নতুন করে কি বলবো? যাই হোক, আপনার প্রশ্ন উত্তর এটুকু। আমি একটা কথা বলি আপনাকে, এটা শেষ কথা, আমি নিজের থেকে বলি, এই প্রশ্নটা আপনি করেননি, তারপরে আমি বলি। আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচনটা কি ডক্টর ইউনূস গভর্নমেন্টের আন্ডারে হবে, নাকি অন্য কোনো গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য? এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার। আমি বলি যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। এটা হলো আমার অপিনিয়ন।
আমি ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে। আমরা এত যে আন্দোলন, গত 17-18 বছরের আন্দোলনের মূল বক্তব্যটা কি বলেন তো? মূল বক্তব্যটা হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না, অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না। আমার বিবেচনায় এটাই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনূসের সরকার দূরে সরে গেছে। আর বড় প্রমাণ হলো যে ডক্টর ইউনূস নিজেই ফিনান্সিয়াল টাইমসের কাছে যে পডকাস্ট, তাদের যে পডকাস্টে যে সাক্ষাৎকার উনি দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন। উনি যে দলটা করার জন্য উৎসাহ দেন, সেই দলের প্রতি ওনার কি কোনো ফিলিংস কাজ করবে না? করতে তো বাধ্য। হ্যাঁ, উনি তো সেটাও বলেছেন যে উনি উৎসাহ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এবং তিনি বলছেন যে তারা যদি এটি না নেয় তাহলে এটার ফসলটা অন্যরা নিয়ে চলে যাবে। গুড। তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে, তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো, সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা, এটা কি প্রকাশিত নয়? প্রকাশিত, গোপন তো কিছু নাই, এটা প্রকাশিত। মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা, প্রশাসনে যারা আছে, তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনূসের এক ধরনের প্রশ্রয় আছে? তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের এক ধরনের প্রশ্রয় আছে? জানবে। তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে? হওয়া নিয়ে কি প্রশ্ন করার সুযোগ থাকবে না? আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা, আমি করব। তাহলে আপনি বিকল্প কি নাকি দেখেন? ছোট মানুষ? হ্যাঁ, আপনি কি বিকল্প দেখেন? মানে ডক্টর ইউনূস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে? নির্বাচনের সময়, নির্বাচনের 3 মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ফরম্যাট দেওয়াই আছে। নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে, এবং তার মাধ্যমে নির্বাচন হতে হবে। মানে ফরম্যাট কি ডক্টর ইউনূস যে ফরম্যাট আছে একটা সেইভাবে? নতুন যেটা হচ্ছে এটা, হ্যাঁ, ওই ফরম্যাট তো অন্য যে ফরম্যাটই হোক, ফরম্যাট কি হবে আমি জানি না। হ্যাঁ, ফরম্যাট কি হবে আমি জানি না, কিভাবে কি হবে তাও আমি জানি না, কিন্তু ডক্টর ইউনূসকে আমি নিরপেক্ষ মনে করি না, এটা আমি জানি। স্পষ্ট। জি।